সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। সিনিয়র সাংবাদিক রাহিদ এজাজ আমাদের আজকের অতিথি। ইসলাম রাহিদ এজাজ কূটনৈতিক ক্ষেত্রে বিশেষজ্ঞ বলা চলে। তো আজকের যে বিষয়ে আমরা আলোচনা করব আপনার সঙ্গে সেটা হচ্ছে যে জাতিসংঘের মহাসচিব আসছেন। এটার নানামুখী তাৎপর্য আছে বিশেষ সফরের, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমি এটা শিরোনাম দেখে নিই, তারপরে আর কি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে আন্দোলন থামাতে হিমশিম, শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স। মানবজীবন সিলেটের রহস্যময় কে হেলেন, এবারই রমজানে ভিন্ন রকম বাজার দর। সমকাল কেনাকাটা সহজ করেছে ক্রেডিট কার্ড। আমার মনে হয় এটা অন্য এটা কাভার হবে, কিছু করার নেই, দিয়ে দেয়। ডায়ালাইসিস যন্ত্রের দরপত্রে ষড়যন্ত্র, বিলুপ্ত হচ্ছে এনবিআর, আসছে নীতি বোর্ডের অধ্যাদেশ। কালের কণ্ঠ এবারও গ্রীষ্মে ভোগাবে লোডশেডিং, রিসিভার থাকছে না, নিজস্ব ব্যবস্থাপনায় চলবে ভ্যাকসিনকো। আমাদের সময় রোহিঙ্গা সংকট উত্তরণ প্রত্যাশায় ঢাকা, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি। আমার দেশ চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ নেতাদের, লাকি ইমরান সহ শাহবাগীদের গ্রেপ্তার দাবিতে উত্তাল দেশ। কালবেলা বড় পরিবর্তন আসছে পুলিশের নিয়োগে, ৭০,০০০ কোটির উন্নয়ন প্রকল্পের দুঃখ ম্যাক্স গ্রুপ। দেশ রূপান্তর, করোনায় প্রকল্প পরিচালকের আগ্রহজনক কেনাকাটায় হাসিনা ইমরান সহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা। সময়ের আলো, এনসিপিকে চাপে রাখবে বিএনপি, ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন গুতেরাস ও ইউনুস। খবরের কাগজ, রোহিঙ্গা ইস্যু আবার লাইমলাইটে, নিত্যপণ্যের সংকট ছিল পরিকল্পিত। ইনকিলাব, চিকিৎসায় নতুন দ্বার চীন, ৫ সচিবের পকেটে ৭০০ কোটি বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের। দিনকাল, গ্যাস সংকটে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত, দেশ জুড়ে ধর্মঘটে চিকিৎসকরা, ভোগান্তিতে রোগীরা। পরতুয়া আন্দোলন যেন থামছেই না, জাতিসংঘ মহাসচিব আসছেন আজ। TBS, the business standard, BB dissolves boards of Magna, NRBC, NRB banks over activities against the depositors' interests. যেমনটা বলছিলাম যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আসছেন, আজ আসছেন। তো তার সফরকে ঘিরে অনেক আলোচনা হচ্ছে বিভিন্নভাবে কূটনৈতিক মহলে, বিশেষ করে এটা রাজনৈতিক তাৎপর্য আছে। তিনি রোহিঙ্গা ইস্যুটাও বোধহয় মূল বিষয় হিসাবে প্রাধান্য পাবে, এবং বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক আছে, তো নানা বিষয়ে। জি, ধন্যবাদ মতি ভাই। যেটা বলছিলেন, আন্তোনিও গুতেরেস আজ তো বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ ঢাকায় আসার কথা। উনি এসে একটা জ্যাম প্যাক আপনার সফরেই বলা যায়। আজকে এসে তেমন কিছু থাকবে না, ওনার 14-15 মূলত থেকে, এবং 16 তারিখ সকালে চলে যাবেন। তো যেটা বলছিলেন, গুতেরেসের ভিজিটটাকে আমরা যদি দেখি, ওনার সর্বশেষ 18-তে 7 বছর আগে এসেছিলেন জুন মাসে, তখন নিশ্চয়ই আপনার মনে আছে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টকে নিয়ে, এবং রোহিঙ্গা ঢলের প্রায় বছর খানিকের মাথায় অগাস্টে ঘটেছিল, উনি এসেছিলেন জুনে। তো তখনকার আসার সাথে এবারকার আসার একটু ভিন্ন তাৎপর্য আছে। বিশেষ করে বাংলাদেশে একদিকে হচ্ছে রোহিঙ্গা সংকটটা যেখানে ছিল সেটা আরও ঘনীভূত হয়েছে, বিশেষ করে মিয়ানমারের রাজনৈতিক পট পরিবর্তন, সামরিক শাসন, এবং সাবসিকুয়েন্টলি রাখাইনে যেভাবে আরাকান আর্মি বলে যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন যারা আরাকানের কর্তৃত্ব চায়, তারা মোটামুটি পুরোটা এখন দখল করছে। তো একদিকে রোহিঙ্গা সংকটটা আরও ঘনীভূত হয়েছে। আজ থেকে 8 বছর আগে সেটা যতটা মনোযোগ ছিল, রাশিয়া ইউক্রেন ওয়ার, মিডল ইস্ট গাজা, এবং এরপর যদি আমরা দেখি যুক্তরাষ্ট্রের ক্ষমতার পাল্লা বদল, সব কিছু মিলিয়ে কিন্তু রোহিঙ্গাটার ইন্টারন্যাশনাল স্পটলাইটে নেই, এটাই বাস্তবতা। এবং আদৌ 10 লাখেরও বেশি রোহিঙ্গা যে বাংলাদেশে আছে, মানে ওই সময়ে যারা এসেছিল, এর আগে তো মতান্তরে বলা হয় 12 থেকে 13 লক্ষ। তো এই স্পটলাইটটা সরে যাওয়াটা আমি মনে করি গুতেরেসের এই ভিজিটে এসেনশিয়ালি রোহিঙ্গাটা একটা বড় ইস্যু থাকবে। এবং আমরা যদি গুতেরেসের প্রোফাইলটা দেখি, উনি মোটামুটি মোরলেস রিফিউজিতে, উনি এর আগে UNHCR এর কাজ করেছেন, তো রিফিউজি সেন্ট্রিক একটা কনসেন্ট্রেশন তো ওনার আছে, এবং অনেক বেশি রাইটস এবং হিউম্যান রাইটসের কথা বলে থাকেন। আমরা যদি একটু লিগেসিতে তাকাই, গত কয়েকজন জাতিসংঘ মহাসচিব, বিশেষ করে বান কি মুন,
কে আমরা দেখেছিলাম খুব গ্লোবাল সাউথের একটা স্ট্রং ভয়েস, রাইটস, এইভাবে প্রতিভা হিসেবে, সেটা আবার বান কি মুন এসে দেখেছিলাম একটু গ্লোবাল নর্থ বা দুর্বল কণ্ঠস্বর বলা হতো, কিন্তু গুতেরেসকে আমরা ভিন্ন একটা চরিত্র দেখি এবং তার একটা স্ট্রং লিগেসি তৈরি হয়েছে। এবং রাশিয়ান ইউক্রেন ওয়ার বলেন, গাজা বলেন, এখানে অনেক বেশি স্ট্রং তিনি। তো সেই ক্ষেত্রে যখন গুতেরেস বাংলাদেশে আসবেন প্রধান উপদেষ্টার সাথে উনি বৈঠক করবেন, শুক্রবারে বৈঠক করে ওই দিনই দুপুরবেলা কিন্তু দুজনে বিমানের একটি বিশেষ ফ্লাইটে চড়ে কক্সবাজার যাবেন, রোহিঙ্গাদের সাথে ইফতার করছেন এবং প্রতি বছর একটি মুসলিম দেশে গিয়ে মুসলমানদের সাথে উনি সংহতি প্রকাশ করেন। এবার যেটি উনি বাংলাদেশে এসে রোহিঙ্গাদের সাথে করছেন। তো আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসও তার সফর সঙ্গী হবেন। আর অন্যান্য আলোচনা তো নানান পরিসরে আছে, সিভিল সোসাইটি আছে, তরুণদের সাথে অনেকটা টাউন হল লেকচারের মতো আছে, তারপর আপনার ধরেন রিফর্ম নিয়ে আলোচনা আছে। এবং উনি এমন একটা সময় আসছেন, একদিকে আমরা রোহিঙ্গা বললাম, এর পাশাপাশি বাংলাদেশ গণতান্ত্রিক একটা উত্তরণের প্রক্রিয়াতে যাচ্ছে, বিশেষ করে 5ই আগস্ট যে পরিবর্তনটা হয়েছিল। এবং এই প্রতিদিন আমরা অনুষ্ঠানে আসার আগে বলছিলাম আজকের বড় খবর কি, বিশৃঙ্খলা আপনার সেটা সড়কে বলুন, রাষ্ট্রীয় জীবনে বলুন, সেটা নানান রকম আছে। এবং গত কয়েকদিন ধরে দেখেছি আমরা একটা শিশু যাকে ধর্ষণ করা হয়েছে মাগুরা, এবং প্রতি মুহূর্তে বাচ্চাটি জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছে, এখনও সে লাইফ সাপোর্টে সিএমএইচে আছে। তো এই জায়গাতে আমি মনে করি গুতেরেসের এই ভিজিটে যখন আমরা রোহিঙ্গার কথা বলি, মানবাধিকারের কথা বলি, খুব সঙ্গত কারণে বাংলাদেশে যে ক্রান্তিকাল বা সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণে জাতিসংঘ কিভাবে যুক্ত হতে পারে সেই বিষয়গুলো অবশ্যই এখানে আলোচনায় আসবে। ভূ রাজনীতিতে গুতেরেসের এই সফরের তাৎপর্য নিশ্চয়ই আছে। তাৎপর্য আছে, কিন্তু আমাকে যদি বলেন, আমি মনে করি রোহিঙ্গা ইস্যুটাকে আরেকটু ধরেন যেটা স্পটলাইট থেকে চলে গেছিল সেটা সামনে আসবে, যেটা আমার নিজের পর্যবেক্ষণ। এবং আমরা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সের কথা গত বছর ইউএনজিএতে গিয়ে চিফ অ্যাডভাইজার বলেছিলেন। তো সেই জায়গার একটা প্রস্তুতি হিসেবে আমি এটাতে দেখি। আর ভূ রাজনীতি যদি বলেন সেটা আপনি নিশ্চয়ই, আমি যদি আপনাকে ঠিক ধরে নেই, আপনি নিশ্চয়ই আমাদের পাশের দেশ ভারতের কথা হয়তো মিন করতে চাইবেন, কিংবা মিয়ানমারের কথা মিন করতে চাইবেন। অবশ্যই এই পরিবর্তনের পরেতেও একটা টানাপোড়েন এবং চরম সংকটের মধ্যে দিয়ে যে বাংলাদেশ ভারত সম্পর্ক যাচ্ছে, আপনার এই অনুষ্ঠানে বোধহয় গত 6 মাসে অসংখ্যবার আমি আলোচনায় বলেছি। এবং সেটি কিন্তু এই সংকট, টানাপোড়েন, অনাস্থা, এটা কিন্তু যায়নি। এবং সর্বশেষ নজির হচ্ছে গতকাল আইএসপিআর থেকে একটা প্রতিবাদপত্র দেওয়া হয়েছে, যেখানে ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডেতে বাংলাদেশে সেনাবাহিনী নিয়ে কিছু মন গড়া শুধু না মিথ্যা খবরও ছাপা হয়েছে। তো মেইন স্ট্রিম মিডিয়াতে এরকম চলতে, তো সেই জায়গাতে গুতেরেসের এই সফরটা নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ এই জন্য যে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি আমাদের যে গণতান্ত্রিক উত্তরণ এবং যে আমরা সংস্কার প্রক্রিয়ার কথা বলছি নির্বাচনের আগে, সেই জায়গাতে জাতিসংঘ কিভাবে যুক্ত হতে পারে সেই বিষয়টা এখানে আসবে বলে মনে করি। পাশাপাশি মিয়ানমার নিয়ে যখন কথা হচ্ছে, যে মিয়ানমারে আপনার যে সামরিক শাসন শুরু হয়েছে 2021 সাল থেকে শুরু করে, সেখানকার পরিস্থিতি কিন্তু ক্রমে অবনতি হচ্ছে। এবং আবার এই মিয়ানমার এত কিছু করে পার পেয়ে যাচ্ছে, গত 60-70 দশক চীনের মতো একটা শক্তি তাদের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জুড়ে আছে। আমরা যখন দেখি রাখাইনের কথাটা বলছিলাম, আরাকান আর্মির কথা বলছি, সেখানে ভারতের কালাদান প্রজেক্ট কিন্তু টেক অফ করতে পারেনি, জাপানের স্পেশাল ইকোনমিক জোনের প্রজেক্টও টেক অফ করেনি। ইন্টারেস্টিংলি চীনের প্রজেক্টটা কিন্তু রাখাইনে খুব ভালোভাবে চলছে। যখন সেখানে সেনাবাহিনী নেয়, নিরাপত্তা বাহিনী নেই, চীনের সেই প্রজেক্ট কিন্তু এখন দেখভাল করছে প্রাইভেট সিকিউরিটি দিয়ে। রিসেন্টলি ভারতও সেটা চেষ্টা করছে যে চীনের মতো করে তাদের প্রাইভেট সিকিউরিটিকে ওখানে ল্যান্ড করা যায় কিনা। যদি শেষ পর্যন্ত আমার ব্যক্তিগত মত, ভারত হয়তো চীনের মতো সেই অ্যাক্সেসটুকু পাবে না, কারণ চীনের যে লিভারেজটা আছে সেটা কোনোভাবেই কমার সুযোগ নেই এবং সেটা নিয়ে এক্সপেক্ট করাটা ঠিক না। তো সেই জায়গাতে যখন গুতেরেস আসবেন, রোহিঙ্গা নিয়ে কথা বলবেন, নিশ্চয়ই মিয়ানমারের যে রাজনৈতিক পট পরিবর্তন, অর্থাৎ মিয়ানমারের গণতান্ত্রিক প্রক্রিয়া, এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। এখন সেটি বলে যে খুব একটা লাভবান হবে, যেমন ধরুন আসিয়ানের স্পেশাল এনভয় মিয়ানমার এসেছিল গতকালকে, পরশুদিন প্রধান উপদেষ্টার সাথে তিনি কথা বলেছেন, কিন্তু সেখানেও যতটা না রোহিঙ্গা ইস্যু, তার চেয়ে বেশি মিয়ানমারের সংকট দূর করার জন্য কি করা যায়। এবং তিনি শুনেছি কথা বলেছেন যে বাংলাদেশ আরাকান আর্মির সাথে কতটা যুক্ত আছে, কারণ রাখাইন এবং আমাদের বর্ডার সীমান্তের ঠিক উল্টো দিকে আরাকান আর্মি এখন নিয়ন্ত্রণ করছে। তো স্বাভাবিকভাবে এবং সঙ্গত কারণে আমরা বুঝি আমাদের বর্ডার পোস্টগুলো যখন বিজিবি কাজ করছেন, সীমান্ত
পাহারা দিচ্ছেন, তো আরাকান আর্মির সাথে কোনো না কোনোভাবে যুক্ততা আছে। তো সেই দিক থেকে গুতেরেসের সফরের আমি মনে করি আন্তর্জাতিকভাবে বা ভূরাজনৈতিকভাবেও একটা গুরুত্ব তো অবশ্যই আছে। ওদিকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, জি, বাংলাদেশ এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে? আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক যদি আমাকে বলেন, আমি একটু পেছনে ফিরে যেতে চাই। আপনার নিশ্চয়ই মনে আছে সেপ্টেম্বরে যখন তিনি প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে গেছিলেন, তখন একদম প্রথা ভেঙে বাংলাদেশ তো বটে এবং একটু গবেষণার বিষয়ে আমেরিকান হিস্ট্রিতে কবে এরকম মার্কিন প্রেসিডেন্টরা অন্য একটা দেশের সরকার প্রধানের সাথে সাইডলাইন একটা বাইল্যাটারাল করে ফেলেন। আমার নিজের ক্যারিয়ারে তো এই অভিজ্ঞতা হয়নি এবং আপনি নিশ্চয়ই একমত হবেন। তো সেখানে বাইডেন প্রফেসর ইউনুসের সাথে দেখা করে বুঝিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশের যে এই আপনার যে রাজনৈতিক পরিবর্তনটা হলো জন অভ্যুত্থানের মধ্যে দিয়ে, তো এই গণ অভ্যুত্থান ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে তাদের একটা সমর্থন এখানে বাংলাদেশের সাথে থাকবে। তো সেটা একটা বিশাল প্রণোদনার মতো ছিল। তারপর উনি ধরেন কপে গেছেন, আজারবাইজানে গেছেন, মিশরে D8-এ গেছেন, বা আপনার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গেছেন। সে জায়গায় ইন্টারন্যাশনালি তার যে স্ট্যাচার সেই অনুযায়ী আমরা দেখি মূলত ওয়েস্ট বা ওয়েস্টের অ্যালাই যারা, তারা তার সঙ্গে যুক্ত, খুব আটসাট বেঁধেই আছে এবং তার সঙ্গে যুক্ত হয়েছে চীন। আমরা যদি দিলি পাশের পড়শি ভারতের সাথে সম্পর্কটা ইতিহাসে সবচেয়ে তলানিতে গিয়ে পৌঁছেছে, যেটা একটু আগে বললাম যে মূলধারার খবর গণমাধ্যমে খুব মিথ্যা এবং ভুল খবর ছাপা হচ্ছে। তো সেই জায়গায় আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কটা এরকম হয়তো না, আসলে ব্যক্তি ইউনিসের কারণে বাংলাদেশের এক ধরনের স্ট্যাচার তৈরি হয়েছে। যদিও আমরা অভ্যন্তরীণভাবে যদি বলি, যেই আকাঙ্ক্ষা নিয়ে প্রত্যাশা নিয়ে আপনার ক্ষমতার পরিবর্তনটা, রক্তক্ষয়ী পরিবর্তনটা হয়েছে, সে জায়গায় বলি মানুষের কিন্তু অনেক জায়গায় হতাশা আছে। এটা আমি নিজে প্রতিদিন দেখছি। আইন শৃঙ্খলার অবনতি আছে, ধর্ষণের মতো ঘটনা ঘটছে, তারপর এক ধরনের মব জাস্টিসের প্রবণতা যখন দেখছি, নিরাপত্তাহীনতার বিষয়টা তো আছেই। তো সেই জায়গাতে তবে একটা জিনিস এবার লক্ষণীয়, যেটা হচ্ছে যে এবারে রমজানে নিত্যপণ্যের আমি প্রশ্নটাতে আসবো। তো সেই জায়গাতে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের জায়গায় যদি আমাকে বলেন, আমি দেখি ওয়েস্ট এবং তাদের অ্যালাইদের সাথে একটা ভালো সম্পর্ক আছে, খুব জোরালো সম্পর্ক। তার সাথে নতুন যুক্ত হয়েছে চীন, এবং তিনি এই মাসে চীনে যাচ্ছেন 26শে মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করেই চীনের পাঠানো ফ্লাইটে করে। তো সম্পর্ক আছে, এঙ্গেজমেন্ট বাড়ছে। চীনের পাঠানো ফ্লাইটে না গিয়ে আমাদের ফ্লাইটে গেলে অসুবিধা, আমাদের ফ্লাইটে গিয়ে টাইম ডিসটেন্স, যেটা বাও ফোরাম যে বলে, যেটা গ্লোবাল সাউথের একটা ইভেন্ট হয়, প্রফেসর ইউনুস কিন্তু প্রতিবারই যান, এবং আপনাকে এই অনুষ্ঠানের দর্শকদের মাধ্যমে জানাই যে আমি যেটা চেক করে জেনেছি, প্রতিবারই বাও ফোরামে কিন্তু ওনার জন্য ওনাকে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করা হয়, এবং ওই ডিস্টেন্সের কারণে আপনি বাও ফোরামে ঢাকা থেকে উনি 26শে যাবেন, 25 থেকে শুরু হচ্ছে, উনি মূলত 27-28-এ অ্যাটেন্ড করে 28 তারিখ শি জিনপিংয়ের সাথে বেজিং এসে মিটিং করবেন। তো ফ্লাইট এবং ডিউরেশন, তার পারমিশন, আমাদের ফ্লাইটে সব মিলে একটা জটিলতার কারণেই তারা যখন দাওয়াত দিয়েছিল তখনই বলেছিল যে আমরা চার্টার ফ্লাইট আপনার জন্য পাঠাবো। তো যে প্রশ্নটা আমি শেষ করি, আন্তঃরাষ্ট্রীয় যুক্ততা আমরা দেখছি, কিন্তু ভিজিবিলিটি বলে অনুষ্ঠানের শুরুতেই আপনাকে বলছিলাম, ইউএনজিএ সাইডলাইনে উনি বলছিলেন যে আমরা সহযোগিতা চাই, আমরা সংকটে আছি, আপনারা খুব দ্রুত আমাদের প্রতি সহায়তা বাড়িয়ে দিবেন। কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে যদি বলেন, আমরা আর্থিক সহায়তা বা টাকা পয়সার দিক থেকে মানে ব্যাক থ্রু হয় না, খুব একটা ব্যাক থ্রু হয়নি, এক নম্বর। তার উপর ধরেন খুব বড় না হলে আমরা এই ডিপেন্ডেন্ট নেই, কিন্তু ইউএসএইড এর মতো সংস্থার এইড কিন্তু আমাদের স্বাস্থ্য সহ বেশ কিছু খাতে লাগে। বিশেষ করে রোহিঙ্গাদের নিয়ে যখন আমরা এই অনুষ্ঠানে আলোচনা শুরুতেই বলেছি, সেটি সংকটটাও দেখতে পাচ্ছি। রোহিঙ্গাদের পার হেড রেশনিং অ্যালোকেশন ছিল $12.5, সেটা এক ধাক্কায় নেমে এসছে $6, যেটা এপ্রিল থেকে হবে। তো সেই জায়গাতে এঙ্গেজমেন্ট যদিও আছে, এটা একটা ইতিবাচক দিক, কিন্তু সেই এঙ্গেজমেন্টের ফলে যে এই রেজিম তো দীর্ঘ সময় থাকবেন না, একটা ইলেকশন করবেন, ইলেকশনের আগে রিফর্ম করবেন, তো তাদের যে টাকা পয়সাটা দরকার ছিল সেইটাতে কিন্তু খুব দৃশ্যমান আমরা অগ্রগতি দেখি না, আমি একজন রিপোর্টারের জায়গা থেকে। অন্যদিকে হচ্ছে আপনি এঙ্গেজ হচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু আমাকে যদি বলেন উনার যে সামনে ভিজিটটা হবে চীন, অবশ্যই গুরুত্বপূর্ণ। তার আগে জানুয়ারি মাসে আপনার ফরেন অ্যাডভাইজারে গেছেন, হেলথে একটা অল্টারনেটিভ আমরা হয়তো খুঁজে পাচ্ছি বা খোঁজার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, কুনমিংয়ের চিকিৎসাটা। তো আদার দেন হেলথ খুব বেশি নতুন করে কিন্তু কিছু আসেনি। তো সেই জায়গাতে আমি বলবো এঙ্গেজমেন্ট আছে, এবং এটা ব্যক্তি ইউনুসের কারণেই হয়েছে। এটা ব্যক্তি ইউনুস না হলে অন্য কেউ থাকলে এমনটা হতো না। কিন্তু সেই এঙ্গেজমেন্টে আবার এটাও ঠিক, ইন্টারন্যাশনাল রিলেশনে
খুব রাতারাতি কিন্তু ভিজুয়ালাইজ করা যায় না। তো সেটা ম্যাটার করে, ব্যক্তি তো অবশ্যই ম্যাটার করে, ব্যক্তি ম্যাটার করে বলেই এই এঙ্গেজমেন্টগুলো হয়েছে। তিনি না থেকে অন্য কেউ থাকলে এতটা এঙ্গেজমেন্ট হতো বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এঙ্গেজমেন্ট আছে, কিন্তু এঙ্গেজমেন্ট এই সুফলটা পেতে সময় লাগবে, সেটি আমি দেখছি। এবং ট্রাম্প প্রশাসনের যে সিদ্ধান্তগুলো আমরা লক্ষ্য করছি, তাতে তো মনে হয় না যে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক তাড়াতাড়ি কোনো রকম গতি নেবে বলে মনে হচ্ছে। খুব একটা মনে হয় না, কারণ ট্রাম্পের ফোকাস কিন্তু আমরা খুব পরিষ্কার করে দেখছি। উনি অ্যান্টি ইমিগ্রেশন পলিসিতে, ট্যাক্স মেজারের ব্যাপারে তার খুব স্ট্রং নজর আছে, এবং মিডল ইস্টে কতটা ট্যাঞ্জিবল হবে জানি না। জেলেনস্কির সাথে মিটিংটা যেভাবে ভেস্তে গেছিল, অনেকের মনে প্রশ্ন ছিল, কিন্তু আবার সৌদি আরবে গিয়ে যে মেডিয়েশনের মিটিংটা হলো এবং বলা হচ্ছে খুব শিগগির জেলেনস্কি তার সাথে বসবেন, সিজফায়ারে রাজি হয়েছেন। তো তার জেলেনস্কির ফোকাস যে জায়গায় চলে গেছে, ওইখানে আমি মনে করি না খুব সহসাই বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে গতি পাবে, বা ডেমোক্রেটদের সময় যেটা ছিল সেটা থাকবে। কিন্তু তার মানে এটা নয় যে আপনার রিপাবলিকানরা এসে বা ট্রাম্প এসে সম্পর্কটা আউটসাইড ডাউন করে ফেলবেন। আমি দুটো উদাহরণ দিই। একটা হচ্ছে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমাদের এখানে যে অ্যাম্বাসেডার ছিলেন পিটার হাস, উনি অ্যাক্সিলারেটর এনার্জিতে জয়েন করেছেন, এবং অ্যাক্সিলারেটরের সাথে আমাদের জ্বালানি খাতে একটা চুক্তি হয়েছে। এর পাশাপাশি আপনার বিডার চেয়ারম্যান গিয়ে 2023-এ উৎপাদন হবে আরেকটি জ্বালানি খাতে চুক্তি হয়েছে। তো ট্রাম্পের মতো লোকজন, যিনি খুব ব্যবসা বাণিজ্য নগদে বিশ্বাস করেন, এবং বলা হয়ে থাকে তিনি যখন বসেন কোনো দেশের সাথে নেগোসিয়েশন বা কোনো দেশের সাথে রিলেশনশিপের ডিনামিক্স বোঝার জন্য, উনি ব্যালেন্স শিট দেখেন, ট্রেডটা। তো সে জায়গায় বাংলাদেশের জন্য অন্তত এই এস্টাবলিশমেন্টের জন্য, ইন্টারিম গভর্নমেন্টের জন্য একটা ইতিবাচক দিক হচ্ছে জ্বালানি খাতে যে এঙ্গেজমেন্টগুলো, সেটি দেখার আছে। কিন্তু এটি যেমন ভালো দিক, যে ইতিবাচক দিক বলি, স্বস্তির দিক বলি, খারাপ দিক হচ্ছে, আপনার নিশ্চয় মনে আছে, আমরা অর্থনৈতিক সংকটের কারণে কিন্তু প্রফিট রিপ্যাট্রিয়েট করতে দিইনি। আমেরিকান যে ইনভেস্টমেন্ট আছে, আমেরিকান ইনভেস্টররা একটা বড় সময় ধরে তাদের লাভের টাকা ফেরত নিতে পারছিল না। আর আমাদের বিজনেস এনভায়রনমেন্ট নিয়ে অভিযোগটা তো নতুন না, সেটা দুর্নীতি বলুন। নিশ্চয় মনে আছে, কিছুদিন আগে সৌদি রাষ্ট্রদূত গত বছরের শেষ দিকে এসে বলছিলেন আরামকোর মতো প্রতিষ্ঠানকে বিমানবন্দর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আজকে যেমন এক ডিপ্লোম্যাটের সাথে গতকাল আমি জেনেছি, উনি 15 বছর আগের কথা বলছিলেন, ভারতের আদানির সাথে যে চুক্তি হলো বা অন্যান্য এগ্রিমেন্টগুলো হলো, এর আগে এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের সাথে যখন হয়, তো ওই নেগোসিয়েশনের শুরুতে ওই কূটনীতিক ছিলেন। তো বললেন 3 মাসের পর তার উপর আপনার এইচটিমাম রুষ্ট হয়েছিলেন, কারণ এইচটিমামের ধারণা ছিল এনটিপি ভারতের যে জ্বালানি চুক্তিটা হবে, তার ঘনিষ্ঠ একজন কেউ চুক্তির কাজটা পাবে। তো আমাদের এখানে এই জায়গায় কিন্তু কিছু অস্বচ্ছতার ব্যাপার রয়ে গেছে। তো রাতারাতি সেগুলো কতটা পরিবর্তন হবে, সেটা একটা প্রশ্নের বিষয়। তো ওইখানে আমি মনে করি আমেরিকার সাথে সম্পর্কের বিষয়, এই যে ইনভেস্টমেন্ট বা বিজনেস ক্লাইমেট, এটি একটু ইস্যু। এবং সবচেয়ে ভালো আমার মনে হয় বোঝা যাবে আগামী মাস এপ্রিলে একটা ইনভেস্টমেন্ট সামিট হতে যাচ্ছে ঢাকায়। সেই ইনভেস্টমেন্ট সামিটে আমেরিকানদের পার্টিসিপেশনটা কি, যদিও আমি জানি এবং আপনার কাগজে খবর হয়েছিল ইলন মাস্ক বাংলাদেশে আসতে পারেন, এবং আমরা স্টারলিংকের সাথে যুক্ততার কথা শুনছি। যদিও এটা ঠিক, স্টারলিংকের সাথে যেভাবে দাবি করা হচ্ছে, অ্যাজ ইফ এখনই এই সরকার এসেই শুরু করেছেন বা অন্তর্বর্তী সরকার, কিন্তু আমার জানা মতে স্টারলিংকের সাথে এঙ্গেজমেন্টের প্রসেসটা শুরু হয়েছে আজ থেকে 2-2.5 বছর আগেই। তারা নানানভাবে আসতো। তো আমি মনে করি যে ব্যবসা বাণিজ্যের জায়গায় যদি আপনার কিছু ব্রেক থ্রু হয়, তাহলে বোঝা যাবে ট্রাম্পের জমানায় বাংলাদেশ আমেরিকার ডিনামিক্সটা, রিলেশনশিপের ডিনামিক্সটা কেমন হতে পারে। ধন্যবাদ। এবার আমি একটা শিরোনাম দেখি, সেটা হচ্ছে যে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে আন্দোলন থামাতে হিমশিম, এবং শাহবাগ হয়ে গেছে আন্দোলনের কেন্দ্রবিন্দু। হ্যাঁ, যেটা আমরা বলছিলাম, এবং আপনার একটু টানতে গিয়ে আপনি নিত্যপণ্যের কথা বলছিলেন। তো আপনি কতটা সুযোগ পান জানি না, আমি তো বাজারে যাই, নিজের বাজার নিজের হাতে করি। তো সেই অভিজ্ঞতা থেকেই বলবো, আমার 1 মাস আগেও আশঙ্কা ছিল যে এবার, অর্থাৎ শুরুটা যেভাবে হয়েছিল আমরা তো দেখছিলাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল। এবং আমরা যদি বলি মোটা দাগে 2-1টা জায়গায় ছাড়া সহনশীলই বলা যায়। সহনশীল এই জন্য সহনশীল, আমি যদি গত বছরের তুলনা মিলাই বা সাবসিকুয়েন্টলি আগের বছরের কম্প্যারিজন করি, সে জায়গায় ভালো, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আইন শৃঙ্খলা যে পরিস্থিতির কথা বলছেন, সেটি বলুন, ছিনতাই বলুন, ডাকাতি বলুন, রাহাজানি বলুন, এবং
সড়কে যে নৈরাজ্য বা বিশৃঙ্খলা, সেই ইন্ডিকেটর উঠবে, সেই ইন্ডিকেটরগুলো আমি মনে করি কোনো প্যারামিটার দিয়ে আপনি মানতে পারবো না। কালকে শাহবাগে বা ইন্টারকনের সামনে যেটা হয়েছিল এবং শাহবাগে 5 দফা দাবিতে এখন ইনকিলাব মঞ্চ বসে যাওয়ার কথা বলছে। তো এইভাবে আপনি যদি এই জিনিসগুলো যখন তখন সড়কে বসে জনজীবন আটকে দিচ্ছেন, 2 দিন আগে হয়েছিল বনানীতে ভোরবেলায় 2 জন পোশাক কর্মী মারা গেছেন নির্মমভাবে ট্রাকে লরির চাপায়, এবং সেটাতে হলে পুরো শহর অচল হয়ে গেছে। এবং ঢাকা শহরটা এমন, মূল সড়কগুলোর কোথাও যদি একবার আটকে দেওয়া যায় পুরো শহরটাই অচল হয়ে পড়ে। তো এই জায়গাতে আমি মনে করি বিশৃঙ্খলা বা নৈরাজ্য যে ঠেকানোর গত 7 মাস তো একটা অভিজ্ঞতা হয়ে গেছে এই সরকারের। তো খুব ডিসাইসিভলি কি অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে তাদের যে সক্রিয় ভূমিকা উচিত ছিল, দরকার ছিল, সেই জায়গাতে কিন্তু আমরা দেখি যে তারা কি সেটা কি দ্বিধাদ্বন্দ্বে ভুগেন না সমন্বয়ের অভাব আছেন, এটা নিয়ে আপনি খুব বেশি সন্দিহান হয়ে পড়ি। যেমন প্রাসঙ্গিক হবে বলে আমি মনে করি, যেমন অর্থ উপদেষ্টা বলছেন অর্থনীতির অবস্থা খুব একটা খারাপ নয়, কিন্তু বিশেষ সহকারী হিসেবে আনিসুজ্জামান সাহেব এসে বললেন যে অর্থনীতির অবস্থা যেটা বলা হচ্ছে ভালো, আসলে ততটা ভালো না। তাহলে এখন মানুষ হিসেবে আমি কি বিশ্বাস করব? সাধারণ জনগণ, হ্যাঁ বাজার মূল্য ভালো, পণ্যের মূল্য ভালো, রেমিটেন্স বাড়ছে, কোনো সন্দেহ নেই, কিন্তু সেটাও তো চূড়ান্ত নয়। তবে এটা ঠিক, অর্থনীতিতে কিছুটা স্থিতাবস্থা ফিরে না, কিছুটা স্থিতাবস্থা ফিরেছে। আমার কথা হচ্ছে, আমার এই কথাটা এই জন্যই বলা যে ওনারাও যেন পলিটিক্যাল রেজিমের মতো সবসময় ক্রেডিট সিকার না হন, মানে কৃতিত্ব দাবি করা যে আমি এটা ভাবে করে ফেলেছি, এটা কিন্তু। এবং একটু আগে স্টারলিংকের প্রসঙ্গটা এই জন্যই বললাম, স্টারলিং বা ইলন মাস্কের কথা যেভাবে তারা কৃতিত্ব দাবি করছেন, আসলে কিন্তু কাজটা রাতারাতি হয়নি এবং রাতারাতি হওয়ার সুযোগও নেই এই ধরনের বড় কোনো বিনিয়োগ বা বড় কোনো প্রক্রিয়া। তো এই পরিস্থিতিতে আমরা শেষ করব, প্রায় শেষের দিকে অনুষ্ঠানের। আমরা সেটা বলছি যে এই অবস্থা যেভাবে চলছে, এটা সামনে একটা নির্বাচন হওয়ার কথা। তো সেই রকম যদি ল অ্যান্ড অর্ডার যদি এরকম থাকে, তাইলে কিভাবে নির্বাচন হবে? না, ল অ্যান্ড অর্ডারের কথা, এবং আর একটু আপনি যখন ল অ্যান্ড অর্ডারের কথা বললেন, নিশ্চয়ই আপনার গত কয়েকদিন আগে হয়েছে যে পুলিশের যে আস্থাহীনতা, পুলিশ যে নাজুক অবস্থা আছে, ভেঙে পড়েছে। এখন নিরাপত্তা রক্ষীরা বা কর্মীদের তাদের সহায়ক শক্তি বা বাহিনী হিসেবে ব্যবহার করবেন। তো এটি বিবেচনা করা হচ্ছে, কিন্তু এটা কতটা ফিজিবল হবে আমি মনে করি ভাবার খুব জরুরি দরকার আছে। বিশেষ করে নির্বাচন বাংলাদেশে আমরা যদি দেখি, একটা রক্ত কিন্তু বাংলাদেশে নির্বাচন হয়, এটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। এটি অস্বীকার করলে বলতে হবে যে আমরা বাস্তবতার মধ্যে নেই। তো সেই জায়গাতে ল অ্যান্ড অর্ডার এখন পর্যন্ত যেভাবে আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাতে কিন্তু আজ থেকে যদি আমি ডিসেম্বরকে কাট অফ ডেট ধরি, 9 মাস পরে যে নির্বাচন হবে, তো সেটি মাথায় রেখে আমি মনে করি রিফর্ম বলুন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আপোষ সভা বলুন, তার চেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু আমি ল অ্যান্ড অর্ডারে দেখি। আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকমতো সামাল দিতে না পারেন, নির্বাচনটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে, সেটা কিন্তু একটা বড় উদ্বেগ বা দুশ্চিন্তার বিষয়। রাহিত, আমি একদম শেষ পর্যায়ে আগে 30 সেকেন্ড ব্যাক মারবেন। আপনি জানেন যে মঞ্জুর এলাহি, সৈয়দ মঞ্জুর এলাহি মারা গেছেন। তার নামের আগে কি আছে না আছে এটা বলার প্রয়োজন নেই। বাংলাদেশে এটা ব্যবসা জগতে অনন্য এক অবদান রেখে গেছেন, এবং তিনি সর্বক্ষেত্রেই মানে পারদর্শী ছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা ছিলেন, সম্মানিত মানুষ ছিলেন। এবং আমি একটা কথা বলি, আমাদের জেনারেশনে বা এখন আমাদের জুনিয়র যারা, তাদের সামনে রোল মডেল, টেড টক্স ইত্যাদি ইত্যাদি হয়েছে। আপনি আমার চেয়ে বেশি বলতে পারবেন আমার সিনিয়র হিসেবে। একসময় মঞ্জুর এলাহি বলেন বা আমাদের সমাজের নানান পেশায় এরকম অনেক ব্যক্তি ছিলেন যারা ছিলেন পুরোধা এবং স্বপ্ন পুরুষ, যাদেরকে দেখে মানুষ মনে করতো যে আমি একজন মঞ্জুর এলাহি হব বা XYZ হব। তো জাতির জন্য এরকম পূজনীয় শ্রদ্ধার মানুষ চলে যাওয়াটা অবশ্যই ক্ষতিকর। এবং আমি মনে করি ব্যবসা মানে নীতি নৈতিকতা বজায় রেখে এবং কোন রকম বিতর্কের মধ্যে না জড়িয়ে যে ব্যবসা করা যায়, এবং শুধু ব্যবসা না, তার কাজের পরিধির বাইরেও যে জাতীয়ভাবে অবদান রেখেছিলেন, তো সেটি আমাদের জন্য অবশ্যই গর্বের। আমি মনে করি যে বাংলাদেশের মতো দেশে এরকম একটি ব্যক্তিত্বকে হারানোটা যথেষ্ট ক্ষতির। অনেক ধন্যবাদ রাহিদ আপনাকে। সকলে আজ পর্যন্ত, আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।